ইকো পার্কের প্রবেশ মূল্য কত, কোথায় কত খরচ হলো, সঙ্গে সঙ্গে টোটালি আমাদের ইকো পার্কে যেতে কত খরচ হলো, সবটাই কিন্তু থাকছে এই ব্লগে। আশা করি তোমাদের একটু হলেও সাহায্য হবে। অনেকেই কলকাতায় আসবো ভাবো, কিন্তু খরচের ভয়তে আসতে পারো না, তাদের জন্য এই ব্লগটা কিন্তু বেশ হেল্পফুল হতে চলেছে। বছরের শেষ দিনটা খুব সুন্দর করে সমাপ্ত করব বলে সপরিবারে বেরিয়ে পড়েছি ইকো পার্কের উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিটের রাস্তা। সোনাই বমি করে বলে আমরা কিন্তু এখানে ক্যাবে করে আসতে বাধ্য হয়েছি, না হলে কিন্তু ডিরেক্ট ইকো পার্কের বাসও চলে। মোটামুটি ওই 20 থেকে 25 টাকা মতোই টিকিট মূল্য নেয়, যাতে কিন্তু তোমরা খুব কম খরচে এখানে চলে আসতে পারবে। আমরা দেখো ক্যাবে করে এসেছিলাম, আমাদের নিয়েছিল 350 টাকা মানে আসার সময়, আর যাওয়ার সময় ক্যাবে করে নিয়েছিল 270 টাকা। একদম শেষে তোমাদের বলবো টোটালি কত খরচ হয়েছে। দেখো আমরা ক্যাব থেকে নেমে সাবওয়ে ধরে একদম ইকো পার্কের সামনে চলে এসেছি। এখানে আসা কিন্তু খুব সহজ। তোমরা ইকো পার্ক যাব বললে যে কোনো বাস কিংবা ক্যাব যদি বুক করো তাহলে তো কোনো কথাই নেই, একদম ইকো পার্কের সামনেই নামিয়ে দেবে। আর ইকো পার্কের এন্ট্রি টিকিট মানে প্রবেশ মূল্য, মেন গেটের যে প্রবেশ মূল্য সেটা হচ্ছে মাত্র 30 টাকা করে। আমরা 3 জন আছি, মানে আমি, বর্মশাই আর মা, যার জন্য কিন্তু 90 টাকা দিতে হয়েছে। সোনাইয়ের জন্য কিন্তু অতিরিক্ত কোনো টিকিট কাটতে হয়নি। 5 বছরের নিচে বাচ্চাদের কোনো রকম কোনো অতিরিক্ত টিকিট মূল্য লাগে না, কিন্তু 5 বছরের বেশি বাচ্চাদের অর্ধ টিকিট মূল্যের ব্যবস্থা করা হয়েছে। মানে ওই বড়দের মতো অত টিকিট মূল্য দিতে হয় না, বড়দের থেকে খানিকটা কম, আবার একদম অর্ধেক না, এরকম একটা চার্জ ওরা রেখেছে আর কি। এটা কিন্তু বেশ ভালো ব্যাপার করেছে। বড়দের মতো বাচ্চাদের জন্য অত টিকিট মূল্য না দিয়ে বেশ খানিকটা পয়সা দিয়ে ওরাও এই মজাটা নিতে পারবে। প্রথমেই দেখো আমরা ভেতরে ঢুকে এদিক ওদিক ঘোরাঘুরি না করেই বর্মশাইয়ের জেদের কারণে স্পিড বোটে উঠে পড়েছি। আমি বলেছিলাম একটু ঘোরাঘুরি করে তারপরে উঠি, কিন্তু তার আবার এটা এতটাই পছন্দ, তার আর ধৈর্য সহ্য হলো না, যার জন্য আমাদের উঠতেই হলো। স্পিড বোটে আমাদের নিয়েছিল পার পার্সন 150 টাকা করে, মানে বুঝতেই পারছো, হিসাব করলে তোমরা বুঝতেই পারবে। আমরা 3 জন মানে 450 টাকা। এখানে কিন্তু অনেক টাইপের নৌকা, স্পিড বোট কিংবা নর্মাল বোট তোমরা পেয়ে যাবে বিভিন্ন টাইপের, যেটা কিন্তু তোমাদের ভিডিওতে অলরেডি দেখিয়েছি। বিভিন্ন টাইপের বোট আর বিভিন্ন টাইপের প্রাইস, যেটা কিন্তু তোমরা এখানে আসলেই বুঝতে পারবে। আর আগে তোমাদের একটা চার্ট দেখিয়ে দিয়েছি, যেখানে কিন্তু ওখানে লেখাই রয়েছে কোনটার কত প্রাইস। এতক্ষণ তো গেল জলযানের কথা, এখন স্থলযানের কথা বলি। স্থলে চলার জন্য বিভিন্ন টাইপের যানবাহন তোমরা পেয়ে যাবে। একটু আগে তো দেখলে একটা অদ্ভুত টাইপের গাড়ি, ওটা টোটো না কি নাম বলবো আমি ঠিক জানি না, ওটা একটা দেখতে পেলে। আর নিজেরা চালানোর জন্য এখানে ডবল সাইকেল মানে ডুও সাইকেল পেয়ে যাবে, যেটা কিন্তু 200 টাকা করে, হয়তো মানে আমার ঠিক খেয়াল আসছে না, 200 টাকা করে ভাড়া, যেটা কিন্তু তোমরা সারা দিন নিজের কাছে রাখতে পারবে। আর যখন বের হবে তখন আবার এখানে জমা দিয়ে বাইরে বেরিয়ে যাবে। এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, কিন্তু যেহেতু সঙ্গে মা আর সোনাই ছিল সেই জন্য সাইকেলটা আমরা আর নিইনি। এতটাই বড় জায়গা, যেটা কিন্তু একদিনে ঘুরে কমপ্লিট করা কোনো মতেই সম্ভব নয়। আমরা সারাটা দিন ছিলাম, মোটামুটি ওই 20% কিংবা 30% মতোই ঘুরেছি, তাতেই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিল, মানে আর কোনো মতেই শরীর চলছিল না, যার জন্য মানে আমাদের বাড়ি ফিরতে হয়েছে। আর বিভিন্ন টাইপের তোমরা এর ভেতরে এন্টারটেনমেন্টমূলক বিষয় পেয়ে যাবে। এখানে তো সবাই ঘুরতেই আসে, মানে ঘুরতে, খাওয়া দাওয়া করতে, আনন্দ করতে, যেটার কিন্তু কোনো রকম কোনো কমতি পাবে না। আর ভেতরে কিন্তু কোনো রকম কোনো খাবার দাবার না নিয়ে গেলেও হবে। তোমরা যদি চাও বাড়ি থেকে খাবার দাবার করে নিয়ে আসবো, তাহলে পার্কের মধ্যে পিকনিকের মতো তো করতেই পারবে। মানে সবাই যেমন দেখলে পার্কের মধ্যে বসে বসে পিকনিক করছে, নিজেদের আনা খাবার দাবার খাচ্ছে, সেটা তো আছেই। আবার যদি খালি হাতে আসতে চাও, মানে খাবার দাবার রান্নাবান্না না করে নিয়ে আসতে, তাও কোনো সমস্যা নেই। বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইপের রেস্টুরেন্ট তোমরা পেয়ে যাবে। তবে যেহেতু একটু টুরিস্ট স্পট, একটু এক্সপেন্সিভ তো হবেই, সেটাই স্বাভাবিক, কিন্তু কোনো কিছুর কোনো কমতি নেই, এটুকু বলতে পারি। এসেছি ঘন্টা দুয়েকের
টাকারও বেশি হয়ে গেছে। আর মেনলি যদি বাচ্চা নিয়ে কোনো জায়গায় ঘুরতে আসতে চাও না, তাহলে এই টাইপের জায়গা একদম পারফেক্ট। আর সোনাই তো একদমই ছোট, ওকে চাই না যে কোনো রকম কোনো কষ্ট দিতে, সেই জন্য আমরা কিন্তু এমন জায়গায় চুজ করি যেটা ওর শরীরের পক্ষে মনোরম, সঙ্গে ওর মনটাও ভালো হবে। সেই জন্য আমরা চিড়িয়াখানাতে গেছিলাম, যেটা কিন্তু খুব সুন্দর। আর চিড়িয়াখানার ব্লগ তো অলরেডি তোমাদের সঙ্গে আগে শেয়ার করেই দিয়েছি, সেই কারণে কিন্তু অনেক চিন্তা ভাবনা করে এই ইকো পার্কটাই আমাদের চুজ করা। আর দেখতে তো পাচ্ছই সব জায়গাতেও কতটা আনন্দ করছে। এখানে গেলে কিন্তু টায়ার্ডনেস তো হবেই না, সম্পূর্ণ পার্ক যে দৌড়ে দৌড়ে ঘুরতে হবে তেমনটা তো কোনো ব্যাপার নেই, যতটা পারবে আনন্দের সঙ্গে ততটা ঘুরলেই হবে। আমাদের ওরকমই একটা ব্যাপার ছিল, সোনাইকে নিয়ে সম্পূর্ণ পার্ক ঘুরবো এমন কোনো কম্পিটিশান নেই, ওকে আনন্দ দেওয়ার জন্য যতটা পারবো ততটা আনন্দ করে ঘুরেই বাড়ি চলে আসব। যাই হোক, অনেকটা এগিয়ে এসেছি। এখন নতুন করেছে প্যারিসের আইফেল টাওয়ারের মতো এই টাওয়ারটা, যেটা অনেক দিনের দেখার ইচ্ছে ছিল, সেই জন্য এখানে যাওয়ার জন্য টিকিট কেটে নিয়েছি। এখানে যাওয়ার জন্য আমাদের 30 টাকা না 40 টাকা এরকম কিছু টিকিট মূল্য নিল। যেহেতু 31শে ডিসেম্বর আমরা গেছিলাম না, সেই জন্য অনেক কিছু ভুলে গেছি। এই কটা দিন ভীষণ কাজের প্রেশারে ভিডিওটা যে এডিট করে আপলোড করব সেই সময়টা হয়ে ওঠেনি সত্যি কথা বলতে। মানে যাই হোক, তোমরা কিছু মনে করো না, অনেকটাই তখন একটু ঠান্ডা ছিল আর এখন অনেকটাই গরম পড়ে গেছে। ভিডিওটা ডিলিট করে দিতেও খারাপ লাগলো, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, সঙ্গে কিছু ইনফরমেশানও দেব। তোমরা যদি যাও তাহলে তোমাদের এই ইনফরমেশানগুলো কাজে আসবে। তবে এটুকু খেয়াল আছে, 30 টাকা আর না হয় 40 টাকা এরকমই কিছু একটা টিকিট মূল্য নিয়েছিল। তবে এই টাকা দিয়ে টিকিট কেটে তোমরা যে দৃশ্যটা দেখতে পারবে সেটা কিন্তু চোখে আটকে থাকবে। নিচ থেকে প্যারিস টাওয়ারটা, মানে যাই হোক, এই টাওয়ারটা যতটা না সুন্দর, ওপরে আসার পর বাইরের ভিউটা তার থেকে অনেক গুণ বেশি সুন্দর। এখান থেকে দাঁড়িয়ে মানে সম্পূর্ণ ইকো পার্কটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। টাওয়ারের উপরে উঠে তোমরা কিন্তু যতক্ষণ খুশি ততক্ষণ আবার থাকতে পারবে না, ওদের টাইম লিমিট হচ্ছে 5 মিনিট। 5 মিনিটের মধ্যে তাড়াহুড়ো করে ফটো তোলো কিংবা বাইরেটা দেখো, যাই দেখো সেটাই করতে হবে। আর যেহেতু শীতকাল না, এই বাইরের এই চেয়ারগুলো পাতা রয়েছে, মানে ওই ওপেন রেস্টুরেন্টগুলো, যেটাতে কিন্তু বেশ ভিড়ও পড়ছে। মানে ভেতরের বিল্ডিংয়ের মধ্যে যে রেস্টুরেন্টগুলো, সেগুলোর থেকে ওপেন রেস্টুরেন্টগুলোতে ভিড় অনেকটাই বেশি, যেটা তোমরা অলিতে গলিতে সব জায়গাতে পেয়ে যাবে। তোমাদের তো ব্লগের শুরুতেই বললাম, আমরা মোটামুটি ওই 20 কিংবা 30% মতোই ঘুরেছি, আর পারছিলাম না সত্যি বলতে, সেই জন্য টোটোতে উঠতে বাধ্য হয়েছি। ইচ্ছে ছিল সবটাই হেঁটে হেঁটে ঘুরবো, কিন্তু শরীর আর চলছে না, মানে এতটাই কষ্ট হয়ে গেছিলো। ভেতরে কিন্তু তোমরা টোটোও পেয়ে যাবে। আমরা ওই আইফেল টাওয়ারের সামনে থেকে এই সোলার ডোমের সামনে এসেছি। আমাদের এক একজনের 20 টাকা করে নিয়েছে, মানে 3 জনের ওই 60 টাকা। আর সোলার ডোমের ভিডিওটা তো আমি আগেই আপলোড করে দিয়েছি, যেখানে কিন্তু সোলার ডোমের ভেতরে কি আছে, সোলার ডোমের টিকিট মূল্য কত আর কি নিয়ে তৈরি হয়েছে সবটাই ওই ব্লগে বলা আছে। তোমরা যদি এখনো পর্যন্ত না দেখে থাকো তাহলে কিন্তু দেখেও নিও। অনেক কিছু দেখা বাকি থেকে গেল, আর মনের মধ্যে এতটা আনন্দ আর উৎফুল্লতা নিয়ে বাড়ি ফিরছি, দ্বিতীয়বার আসবো কিংবা তৃতীয়বার আসবো কিংবা চতুর্থবার আসবো, কারণ জায়গাটা এতটাই সুন্দর। তোমরা যদি ভাবো যে অল্প খরচের মধ্যে কোথায় কোথায় ঘুরবো, তাহলে কিন্তু এই ইকো পার্ক আসতেই হবে। নিজে যতটুকু ঘুরলাম ততটুকুই ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। আর তার অতিরিক্ত যদি কিছু জানার থাকে, কমেন্ট বক্স তো খোলাই আছে। আজ তবে আসি, সবাই খুব ভালো থেকো।